স্রোতের পরীক্ষা চলছে, তার এখন অনেক ব্যস্ত সময় যাচ্ছে। জীবন বদলের পরীক্ষা, তারপরেই তো নামের পাশে ডাক্তার শব্দটা যোগ হবে। মানব সেবায় নিয়োজিত হবে সে। মায়ের স্বপ্ন, নিজের স্বপ্ন, মেহরাদের স্বপ্ন পূরণ করবে সে। চট্টগ্রাম থেকে স্রোত 2 দিন পরেই ফিরে এসেছিল। মেহরাদের ছুটির দরখাস্ত গ্রহণ হয়নি বলে সে আসতে পারেনি। স্রোত একাই ফ্লাইটে ফিরেছিল। তাদের সম্পর্ক এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। একজন আরেকজনকে চোখে হারায়, সারা রাত ভিডিও কলে কথা বলে থাকে। বেশিরভাগ সময় এভাবেই ঘুমিয়ে পড়ে, যেন দেশের 2 প্রান্তের 2 তৃষ্ণার্ত প্রেমিক প্রেমিকা। হাস্যোজ্জ্বল স্রোতকে দেখে বোঝা যায় না সে কোনো এক সময় এত গম্ভীর চুপচাপ ছিল। এর জন্যই হয়তো কোনো এক মহাপুরুষ বলেছিলেন, দূরত্ব ভালোবাসা বাড়ায়। তবে এখন দুজনেই অনেক ব্যস্ত থাকায় 2-3 দিনে একবার কথা হয়। সারাদিন অপেক্ষার প্রহর কাটে কখন ফোন আসবে। পাহাড়ে দর্শকদের প্রভাব মাত্রা অতিরিক্ত হয়ে গিয়েছে, কোনোভাবে নিস্তার পাওয়া যায়নি। তাই দর্শক দমনের জন্যই অভিযান চালানো হবে। একদম মূল থেকে উপড়ে ফেলার চিন্তা করা হয়েছে। দর্শকদের সাথে জঙ্গিদের যোগাযোগ আছে। গত কয়েক মাস যাবৎ পাহাড়ের বিভিন্ন নৃগোষ্ঠীর ওপর তারা বিভিন্ন রকমের হামলা চালায়, বোমা বিস্ফোরণ করে, রাতের আধারে পাহাড়ি বাসিন্দাদের ওপর আক্রমণ করে, বৃদ্ধ বৃদ্ধাদের বাচ্চাদের মেরে ফেলে, নারীদের ওপর অব্যক্ত অত্যাচার করে, তুলে নিয়ে যায়, তারপর কার্যসিদ্ধি করে মেরে ফেলে। এতে করে প্রায় কয়েক শতাধিক মানুষ মারা যায়। এদের প্রতিকার করার জন্যই 3টা দল অভিযান চালাবে, যার একটি দলের প্রধান মেজর মেহরাদ সাদাব। সারাদিন নিজের দাপট দেখিয়ে সূর্য মামা পশ্চিম আকাশে অস্ত্র যাচ্ছে, পাখিরা তাদের নীড়ে ফিরছে। রক্তাক্ত আকাশ ঘরে ফেরার জন্য আহ্বান করছে, জানান দিচ্ছে ঘরে ফেরার সময় হয়েছে। স্রোতের ভর সন্ধ্যায় ঘুমোচ্ছে। আগামীকাল তার পরীক্ষা নেই। গত কয়েকটা রাত সে ঘুমানোর সুযোগই পায়নি। মেডিকেলের স্টুডেন্টদের জন্য এই রাত জাগা, দিনের পর দিন না ঘুমানো কোনো ব্যাপার না। মেডিকেল সায়েন্স পৃথিবীর কঠিন পড়াশোনাগুলোর মধ্যে, যার অবস্থান উপরের দিকে। কথিত আছে সারা জীবনই পড়াশোনা করা লাগে এই প্রফেশনে। তবে ভালো লাগার একটা বিষয় হচ্ছে এর মাধ্যমে মানব সেবা করা যায়। স্রোতের ঘুম ভাঙে ফোনের কর্কশ ধ্বনিতে মেহরাত কল করেছে। স্রোত রিসিভ করে সালাম দেয়। সালাম বিনিময় শেষে মেহরাত ক্লান্ত গলায় পড়ল, ঘুমাচ্ছিলে? আপনার কণ্ঠ এমন লাগছে কেন? বেশি ব্যস্ত সময় যাচ্ছে? তা বলা যায়। একটা মিশনে গেলে যে কত কিছু করা লাগে, ফোর্স রেডি করা, নীল নকশা করা, বাদ দাও। হুম। আজকে রাতে বের হব, দোয়া করো, মাকে দেখে রেখো। মায়ের সাথে কথা হয়েছে, শুধু কান্নাকাটি করছে, সামলিও। না গেলে হয় না? মেহরাত হাসলো, বলল, আমার বউ তো ভীতু নয়, সে তো সাহসী তেজস্বী, সে কিভাবে নিষেধ করছে। স্রোত দীর্ঘশ্বাস ফেলে বলে, হারানোর ভয় কাজ করে। এত সুখ তো সহ্য হবে না কপালে। পাগলি মেয়ে, এভাবে বলতে নেই। দেশ সেবায় আত্মনিয়োগ করেছি, ফিরে আসি কিভাবে? নিজের জীবনের চেয়েও দেশমাতা মূল্যবান, দেশের মাটি মানুষ মূল্যবান। জানোয়ারগুলো কত কত মানুষের জীবন নিয়ে খেলছে, ওরা অনেক ভয়ঙ্কর। সফল হয়ে ফিরে আসুন, অপেক্ষায় থাকবো। মেহরাতের ক্লান্ত চেহারায় তখন হাসি ফুটল। কিছুক্ষণ নীরব থেকে ধরা গলায় আবার ডাকলো, স্রোত, হুম। মন খারাপ করবে না, পরীক্ষা ভালোভাবে দিবে। আমি চাই না আমার প্রভাব, আমার অনুপস্থিতি তোমার স্বপ্নে, তোমার ক্যারিয়ারে বাধা হোক। আচ্ছা, শোনো, বলুন। আমি একটু স্বার্থপর হতে চাই স্রোত। আমি যদি না ফিরি তাহলে আমার হয়েই থেকো। পরকালে না হয় একসাথে বাকি জীবন কাটাবো। আমার এই স্বার্থপরতা মেনে নিও স্রোত, ভালোবাসি। এক নিঃশ্বাসে ধরা গলায় করুণ স্বরে কথাগুলো বলল মেহরাত। স্রোত কিছু বলতে যাবে তার আগে কল কেটে গিয়েছে। স্রোত সাথে সাথে আবার চেষ্টা করলো, কিন্তু এক মিষ্টি কণ্ঠের রমণী বলল, আপনি যে নম্বরে কল করেছেন তাতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। স্রোত আর চেষ্টা করেনি, সে জানে লাভ হবে না। সে ওভাবেই থম মেরে বসে রইল। তার চোখ
ঝাপসা হয়ে আসছে। অনুভব করলো গালের উপর দিয়ে তরল গড়িয়ে পড়ছে। স্রোত ফ্রেশ হয়ে বনলতা বেগমের রুমে গেল। বনলতা বেগম জায়নামাজে বসে আছেন। স্রোত চুপচাপ বিছানায় গিয়ে বসলো। অপেক্ষা বনলতা বেগমের নামাজ শেষ হওয়ার। বনলতা বেগম নামাজ শেষ করে দেখেন স্রোত একধানে কিছু ভাবছে। বুঝলেন মেহরাদের কথা ভাবছে। স্রোতের পাশে দাঁড়িয়ে তার মাথায় হাত বোলাতে বোলাতে আদুরে স্বরে বললেন, টেনশন হচ্ছে? ধ্যান ভাঙে স্রোতে। সে বনলতা বেগমের কোমর জড়িয়ে ধরে চোখ বন্ধ করে রাখে। বনলতা বেগম বুঝলেন মেয়ের মন খারাপ একটু বেশি। তিনি আবার বললেন, টেনশন করো না, সব ঠিক হবে। আমার ছেলে শহীদ সালামতে ফিরে আসবে। স্রোত ওইভাবেই জিজ্ঞেস করলো, তুমি এত নিশ্চিত কিভাবে আম্মু? তোমার ভয় হচ্ছে না? বনলতা বেগম হাসলেন। স্রোতকে ছেড়ে তার পাশে বসে বললেন, ভয় আগে হতো, এখন হয় না। 7 বছর এই প্রফেশনে, দেশে বিদেশে আরও অনেক মিশনে মেহরাত গিয়েছে। অনেক সময় সুস্থ হয়ে ফিরেছে, অনেক সময় আহত হয়ে ফিরেছে। হসপিটালে কত রাত কাটিয়েছি এই ছেলেকে নিয়ে, তাই এখন আর ভয় হয় না। কখনো এই প্রফেশন থেকে বেরিয়ে আসতে বলনি? তোমার শ্বশুরের ইচ্ছা ছিল ছেলে দেশ সেবায় নিয়োজিত হবে, আমি বাধা দিয়েছি অনেক, শোনেনি। চিন্তা করো না, সব ঠিক হবে। হুম। পরীক্ষা কেমন হচ্ছে? ভালো। শেষ হবে কবে? রিটার্ন শেষ হবে পরশুদিন, তারপর কিছুদিন অফ, তারপর অবজেক্টিভ, স্ট্রাকচার্ড, প্র্যাকটিক্যাল, তারপর ওরাল প্র্যাকটিক্যাল। আরও 1-1.5 মাস লাগবে। যাও পড়তে বসো, চিন্তা করো না। স্রোত নিজের রুমে চলে যায়। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, আমি যদি না ফিরি তাহলে আমার হয়ে থেকো স্রোত। কি করুণ আকুতি। এই আকুতি ফিরিয়ে দেওয়ার সাধ্য কারোর আছে? আজ সকাল থেকেই আকাশে ঘন মেঘ, শুধু ঝড়ে যাওয়ার অপেক্ষা। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে কবিগুরু নীল নবক্ষণে আশার গগনে তিলঠাই নাহিরে, এই লাইনটা আজকের মতো কোনো দিনই লিখেছিলেন। আজ যেন আকাশের মন খারাপ। আজ স্রোতের লিখিত পরীক্ষা শেষ। একটা বিশাল ধাপ পেরিয়ে নিজ স্বপ্নের দিকে এগিয়ে গেল। চুইচি অবস্থা যেন। কত বছরের সাধনা, কত বছরের কষ্ট, কত বছরের নির্ঘুম রাতের তপস্যা আজকে শেষ। 10 দিন পর থেকে অবজেক্টিভ, স্ট্রাকচার্ড, প্র্যাকটিক্যাল শুরু। আজ স্রোতের খুশি হওয়ার কথা। কতদিনের ইচ্ছে ছিল আজকের এই দিনটা। আজ নিজেকে মুক্ত পাখির মতো অনুভব করার দিন ছিল। কিন্তু স্রোতের মন আকাশেও মেঘ জমেছে। কেন জানি ওই মানুষটার কথা বেশি মনে পড়ছে। কি করছে মানুষটা? ঠিক আছে তো? খেয়েছে? কে জানে কি অবস্থায় আছে? এই মানুষটার জন্যই তো তার নিজ দায়িত্বে অন্ধকার করা জীবনটায় আলো এসেছে। মানুষটা জোর করে আলো হয়ে এসেছে, ঠিক যেন নিশিভাতি। রাত যত বাড়ছে আকাশের মন খারাপের পাল্লাও বেড়ে চলেছে। সন্ধ্যার দিকে আকাশটা একটু ভালো হলেও আবার খারাপ হয়ে গেছে। ঝোড়ো বাতাস বইছে, একটু পরপরই বজ্রপাত হচ্ছে। কি তাণ্ডবভাবে সৃষ্টিকর্তাই জানেন। তখনই কলিং বেল বাজলে কে এসেছে দেখার জন্য বের হয়। বনলতা বেগম ড্রয়িং রুমে থাকায় তিনি দরজা খুলেন। স্রোত ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছে, রিনিও পাশে দাঁড়ানো। দরজা খুলতেই একটা মেয়ে সারপ্রাইজ বলে বনলতা বেগমকে জড়িয়ে ধরে। মেয়েটিকে দেখে স্রোত ভূত দেখার মতো চমকে ওঠে। পেছনে একজন যুবক দাঁড়িয়ে আছে, তার মুখে হাসি, পাশে কয়েকটা লাগেজ। স্রোতের বুঝতে অসুবিধা হলো না যুবক মাহিরার হাজবেন্ড তাইফ। তাইফের ছবি সে ফ্যামিলি ফটোর অ্যালবামে সে দেখেছে, আর মাহিরার সাথে তার প্রায়ই কথা হয়। মাহিরা যে দেশে আসবে তা কেউ জানতো না। স্রোত বনলতা বেগম বড্ড বেশি অবাক হয়েছে। নিজেকে ছাড়িয়ে মাহিরার দিকে তাকিয়ে আছে বনলতা বেগম। মাহিরা হাসছে। বনলতা বেগম মেয়েকে রাগ দেখিয়ে বলেন, তোর এই অভ্যাসটা কবে ছাড়বি? সব সময় এমন করিস? মাহিরা হাসতে হাসতে ভেতরে প্রবেশ করে স্রোতের দিকে যেতে যেতে বলে, তোমাদের সারপ্রাইজ দিতে ভালো লাগে মা। দরজার বাইরে হঠাৎ আমাকে দেখে যখন ভূত দেখার মতো চমকে ওঠো, সেদিন সেই সিনটা দেখতে যে কি ভালো লাগে মা। নাটকবাজ মেয়ে। মেয়েকে উদ্দেশ্য করে বলে আবার
টাইপের দিকে নজর দেন বনলতা বেগম। তাকে উদ্দেশ্য করে বলেন, তুমিও এই নাটকবাজের সঙ্গ দিলে? তাই ভেতরে প্রবেশ করে। সঙ্গ না দিলে যে আপনার মেয়ে আমাকে আস্ত রাখবে না, জানেনই তো ও কেমন। স্রোত হাসছে ওদের কাণ্ডে। এদের মধ্যে মাহিরা ওকে জড়িয়ে ধরেছে, কুশলাতি বিনিময় করেছে। স্রোত বলে, পরশুদিন রাতে তো কথা হলো, তখন তো বলতে পারতে। মাহিরা হেসে জবাবে বলল, তখন আমরা এয়ারপোর্টে ছিলাম। এজন্যই ওই দিন ভিডিও কল দাওনি। একদম, বলে শব্দ করে হেসে দেয়। সে ফেলে মাহিরা। তখন জিনি বলে ওঠে, আরে কইেন না ভাবিজান, আফা সবসময় এমন করে। আরেকবার আমি দরজা খুলছিলাম, বুঝছেন? খুইল তো আমি দেখি আপনি অজ্ঞান হয়ে গেছিলাম। আফার লগে 2 ঘন্টা আগে কথা কইছিলাম আমি আসাসি। আপা বাংলাদেশে আইসা আমাকেও ফোন দিছিল, কিন্তু জানাই নেই, আমি তো ডোরে শেষ আইছিলাম। রিনির কথায় সবাই হেসে ফেল। স্রোত বুঝলো এই পরিবারের সবাই অনেক মজার মানুষ, হাসি খুশি। সে মেহরাদের কাছে কৃতজ্ঞ এমন একটা পরিবারে তাকে আনার জন্য, তাকে বিয়েতে জোর করার জন্য। মাহিরা তখন এক তোড়া লাল গোলাপ মায়ের হাতে দিল। বনলতা বেগম তা গ্রহণ করে বলেন, তোদের ভাই বোনের পাগলামি আর শেষ হলো না। ছোটবেলার অভ্যাস মা, ফুল পেলে তুমি আজও কত খুশি হও, সবসময় এমন করে যাব। হয়েছে, ফ্রেশ হতে যা, আমরা খাবার তৈরি করি। হ্যাঁ মা, বড্ড খিদে পেয়েছে। কতদিন তোমার হাতে রান্না খায় না। প্লেন ল্যান্ড করার কথা ছিল 11টার দিকে। আকাশের অবস্থা খারাপ ছিল বলে সে প্লেন ল্যান্ড করেছে বিকালে, আর ফ্লাইটে যে বাজে খাবার সে। মাহিরা তাই চলে যায় ফ্রেশ হতে। এদিকে বনলতা বেগম ফুলগুলো স্রোতের হাতে দিলেন। তিনি জানেন স্রোতও ফুল পছন্দ করে। স্রোতের মনে পড়ে যায় প্রথম দিন ওরা সবাই যখন ঘুরতে বের হয়েছিল, তখন মেহরাতও সবার জন্য ফুল এনেছিল, মা পছন্দ করে বলে। তাছাড়া স্রোত যখন চট্টগ্রামে ছিল, তখনও তাকে এত ফুল দিয়েছিল। ভাই বোন দুজনেই মায়ের পছন্দকে এখনও গুরুত্ব দেয়। সে যত এই পরিবারকে দেখছে, তত অবাক হচ্ছে। বনলতা বেগম তখন বলেন, আসো, রান্না করতে করতে গল্প করি। তোমার সময় হবে? হ্যাঁ হ্যাঁ, আমি আজকে ফ্রি আছি। আসো তাহলে। বনলতা বেগম রান্না করছেন, রিনি ওটা এগিয়ে দিচ্ছে। স্রোত পাশে দাঁড়িয়ে দেখছে। তার মনে পড়ে যায় তার মা যখন রান্না করত, সে মাঝে মাঝে এভাবে পাশে দাঁড়িয়ে থাকতো, আর কত গল্প করতো মামি, যা বর্তমানে ওদের ছাড়া কিছু না। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বনলতা বেগম বলেন, কি ভাবছো? তেমন কিছু না। তোমার মনে আছে আমরা যেদিন প্রথম রাতের শহর দেখতে বেরিয়েছিলাম, মেহেরাত আমাদের জন্য ফুল গাজরা এনেছিল, মনে আছে? হ্যাঁ আছে। স্রোত মাথা নাড়িয়ে বলে, আজকে মাহিরা আনলো। তোমার মনে প্রশ্ন জাগে না, জরা এমন কেন করে? স্রোত তাকিয়ে রইল, কিছু বলো না। এমনটা সে আগে দেখেনি। বনলতা বেগম বলতে শুরু করলেন, তোমাদের বাবা আমাকে অনেক পছন্দ করে বিয়ে করেছিলেন। ডাক্তার মানুষ ছিলেন। আমার বাবাকে উনিই চিকিৎসা করতেন। সেই সুবাদেই ওনার আমাকে দেখা, তারপর পরিবারের কথা বলা, তারপর বিয়ে। উনি আমার সাথে কখনো জোর গলায় কথা বলতেন না। আমি যে গৃহিণী মানুষ, উনি এত বড় ডাক্তার কখনো আমাকে ছোট নজরে দেখেননি। যদিও আমি সেই আমলের অনার্স পাস, কিন্তু সংসারের জন্য কখনো চাকরি করার কথা ভাবিনি। আর এটা তোমাদের বাবা সম্মান করতেন। তবুও যদি কোনো কারণে সকালে আমার সাথে ঝগড়া করতেন, বকাবকি করতেন, রাতের বেলায় ফেরার সময় আমার জন্য ফুল নিয়ে আসতেন, হাবি জাবি খাবার নিয়ে আসতেন। উনি জানতেন এগুলো আমার পছন্দ। রাগ না করলেও উনি এমনটা করতেন, যা আমার ছেলেমেয়েরা দেখেছে, শিখেছে। মেয়েরা তো ছোট থেকে বাড়ির বাইরে থাকতো, যখন বাড়িতে ফিরতো তখন আমার জন্য ফুল আনতো। মাহিরা তো আমার সাথেই থাকতো। স্কুল রেজাল্ট খারাপ হলে আমি যাতে রাগ না করি, আমার জন্য নিজের জমানো টাকা দিয়ে ফুল আনতো, হাওয়াই মিঠাই আনতো, আরও কত কি। আমার ছেলে মেয়ে দুইটাই বাবার মতো হয়েছে। এদের সাথে তুমি কখনো রাগ করে থাকতে পারবে না,
দেখলে না, আমাকে সারপ্রাইজ দেবে বলে না জানিয়ে চলে আসলো। সবসময় এমন করে, মাকে সারপ্রাইজ দিতে ওদের ভালো লাগে। বনলতা বেগম স্মিত হেসে বলা শেষ করলেন। স্রোত অপলক চেয়ে রইল ওই হাসিতে। কত প্রশান্তি হাসি এটা। একটা মেয়ের জীবনে আর কি চাই? স্বামী সন্তানের জন্য যে তার সারা জীবনটা বিলিয়ে দেয়, তার তো এতটুকু খুশি প্রাপ্য। কিন্তু তার মা কিচ্ছু পায়নি, কিচ্ছু না, শুধু অশান্তি ছাড়া। কখনো ক্ষমা করবে না তার বাবাকে। তার মা একরাশ পরিমাণ দুঃখ নিয়ে পৃথিবী ছেড়েছে। রাত যত গভীর হচ্ছে, প্রকৃতি লোকে অভাবনীয় পরিবর্তন দেখা দিচ্ছে। চারিদিকে এলোমেলো বাতাস বইছে। বাতাসের তীব্র গতিসহ ঘন কৃষ্ণ পুঞ্জ পুঞ্জ মেঘ আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত গতিতে ছুটে আসছে। সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছে ঝড়ো হাওয়ার একটানা শস্য শব্দ ও ক্ষুদ্র ঝটিকার উত্তাল গর্জন। প্রচণ্ড বর্ষণ শুরু হয়ে গেল। মুহুর্মুহু বিদ্যুৎ তৈহি ঝলসিত হয়ে গোটা আকাশকে বিদীর্ণ করে দিতে চাইল। চারদিকে জমাট বাঁধা নিশ্ছিদ্র অন্ধকার। স্রোতের মনে হলো আকাশ আজ তার সাথে পাল্লা দিয়ে মন খারাপ করেছে। স্রোতের কেন জানি আজ খুব মন খারাপ হচ্ছে, মনটা কুকাইছে। কোনো বিপদ হবে কি? মেহরাত ঠিক আছে তো? রাতের খাবার খেয়ে সবাই যার যার রুমে চলে যায়। মাহিরা তাই ক্লান্ত হয়, আর কথা বলেনি কেউ। তারপর থেকেই স্রোত তার বেলকনিতে দাঁড়িয়ে স্রোতের তাণ্ডব নীলা দেখছে। বৃষ্টির প্রতিটা কণা তাকে ছুঁয়ে দিচ্ছে। একটা সময় পুরোপুরি ভিজে গেছে সে, কিন্তু তাতে স্রোতের খেয়াল নেই। কেন যে মন বলছে মেহরাতের কিছু হয়েছে। মেহরাদের কথা বড্ড বেশি মনে পড়ছে। রাত 1-2 হবে হয়তো, কে জানে। মন খারাপের সাথে সাথে ঝড়ের পরিমাণও বেড়ে যাচ্ছে। স্রোত ঠিক করলো কাল সকালে বনলতা বেগমকে দিয়ে মেহরাতের ডিপার্টমেন্টে যোগাযোগ করাবে। মেহরাদের কোনো খোঁজ আছে কিনা জানার চেষ্টা করবে। সে বেলকনিতেই ভেজা কাপড়ে বসে রইল। ঘরে গিয়ে কাপড় পরিবর্তন করতে ইচ্ছে করছে না। কোনো কারণ ছাড়াই মন খারাপ হওয়ার ব্যাপারটা অদ্ভুত। শুধু শুধুই কান্না করতে ইচ্ছে করছে, চিৎকার করতে ইচ্ছে করে, নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করে। স্রোতেরও এমন হচ্ছে, শূন্যতা অনুভব হচ্ছে। কখন যে এই ঝড়ের মাঝে ভেজা কাপড়ে স্রোত ঘুমিয়ে পড়েছে কে জানে। সকাল 10টা কি 11টা বাজে। সূর্যের প্রখর আলোয় স্রোতের ঘুম মাত্র ভেঙেছে। পিটপিট করে চোখ মেলে নিজেকে বেলকনিতেই আবিষ্কার করলো। নিজেকে বেলকনিতে ঘুমোতে দেখে নিজেরই বিরক্ত লাগলো। মাথাটা কেমন ভার ভার লাগছে। সারা রাত বৃষ্টিতে ভেজে গা কাঁপিয়ে জ্বর এসেছে। এরই মধ্যে বাড়ির লোক অনেকবার তাকে ডেকেছে, কিন্তু সে শুনতে পায়নি। বেঘরে ঘুমোচ্ছিল কিনা। স্রোত আস্তে আস্তে উঠে ফ্রেশ হতে চলে যায়। গোসল করার পর তার শরীরটা এখন ভালো লাগছে, তবে মাথাটা কেমন ভারী হয়েছে। কয়টা বাজে দেখার জন্য নিজের মোবাইলটা হাতে নিলে দেখতে পায় মোবাইলটা বন্ধ হয়ে আছে। কাল চার্জ দিতে ভুলে গিয়েছিল সে। দেয়াল ঘড়িতে দেখলো ঠিক 11টা বাজে। যার পরনাই বিরক্ত হলো সে। এতক্ষণ কেউ ঘুমায়? আমি জানি কত টেনশন করছে। অনেকক্ষণ হয়তো ডেকেছ, জ্বরের ঘরে শুনতে পায়নি। সে তাড়াতাড়ি করে মোবাইলটা চার্জ দিয়ে বাহিরে যাওয়ার জন্য দরজা খুলতেই দেখলো মাহিরা সামনে দাঁড়ানো। তার চোখগুলো কেমন ফোলা ফোলা। আচ্ছা, মেয়েটি কি কান্না করেছে? কিন্তু কেন? স্রোতের ভাবনার মাঝেই মাহিরা তাকে জাপটে ধরে পড়ল। তুমি ঠিক আছো? জানো কতবার ডেকেছি তোমায়, কত আজে বাজে চিন্তা হচ্ছিল। এখন দরজা না খুললে সত্যি সত্যি দরজা ভেঙে ফেলতাম। স্রোত একটু অবাকই হলো। মাহিরাকে সারিয়ে স্মিত হেসে বলল, এত চিন্তার কিছু নেই। কাল রাতে বৃষ্টিতে ভেজায় অনেক জ্বর এসেছিল, তার জন্যই এতক্ষণ ঘুম। সরি, কিন্তু তোমার চোখ মুখের অবস্থা এমন কেন? কান্না করেছো? মাহিরা অবাক হলো। স্রোতকে এত স্বাভাবিক লাগছে কেন? সে কি কিছু জানে না, শোনেনি? মাহিরা কিছু বলার আগে স্রোত ড্রয়িং রুমে চলে যায়। মাহিরা কিছু বলতে কেউ বলে না, সেও স্রোতের পেছন পেছন যায়। ড্রয়িং রুমে এসে বাড়ির সবাইকে দেখে স্রোত অবাক হয়। নলক সাহেব, তার স্ত্রী, সন্তান রাহান, তার মা জাহানারা বেগম সবাই এখানে। তাদের দেখে প্রথমে অবাক হলো, পরে ধারণা করে নেয় মাহিরা দেশে ফিরেছে বলে হয়তো সবাই দেখা করতে এসেছে। কিন্তু সবার মন খারাপ কেন? সবাই তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। সে কিছুই বুঝে উঠতে পারল না। খেয়াল করলো বনলতা বেগম নেই এখানে। স্রোত কিছু জিজ্ঞাসা করতে নিবে তার আগে কোথা থেকে যেন
আচমকা মাধবী এসে তাকে জাপটে ধরে কাঁদতে থাকে। টাল সামলাতে না পেরে স্রোত পিছিয়ে যায়। স্রোত দেখল সদর দরজা দিয়ে তার বাবা মামাও তাড়াহুড়ো করে ঢুকছে। স্রোত যেন কিছু বুঝে উঠতে পারছে না। তাহলে কি আম্মুর কিছু হয়েছে? স্রোত মান্ধবীকে ছাড়িয়ে প্রশ্ন করলো। কিরে, কি হয়েছে? তোরা এই অসময়ে এখানে কেন? কাঁদছিস কেন? কি হয়েছে? তারপর সবার উদ্দেশ্যে বলে, আম্মু কোথায়? আপনাদের সবার মন খারাপ কেন? কেউ কিছু বলুন প্লিজ। সবাই বুঝলো স্রোত এখনো কিছু জানে না। মেয়েটাকে কিভাবে এই কথা বলবে কেউ বুঝে উঠতে পারছে না। এরই মাঝে মান্ধবী প্রশ্ন করলো, তুই কিছু জানিস না? কি জানার কথা বলছিস? মান্ধবী তখন বাড়ির অন্য দিকে তাকায়। তার ইশারা করে বোঝে স্রোত এখনো কিছু জানে না। মান্ধবী নিজেকে সামলিয়ে বোনকে উদ্দেশ্য করে বলে, তোর ফোন কোথায়? চার্জে। কাল চার্জ দিতে ভুলে যাওয়ায় এখন উঠে দেখি ফোন অফ হয়ে আছে। কিন্তু কেন? সবাই এতক্ষণে সবটা বুঝলো। মান্ধবী তখন নিজের ফোনে একটা নিউজ চালু করে, ফোনটা স্রোতের দিকে এগিয়ে দেয়। স্রোত ফোনটা নিয়ে স্ক্রিনে জল করে লেখা ব্রেকিং নিউজ শব্দটি দেখল। মধ্যরাতে পাহাড়ি 2 সদস্যের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাংলাদেশ সেনাবাহিনী সদস্যের। এক পর্যায়ে সেনা সদস্যরা দস্যুদের চারিদিক থেকে ঘেরাও করতে নিলে তারা বোমা হামলা করে। ফলে ঘটনাস্থলেই মারা যায় অনেক দস্যু এবং সেনা সদস্য। নিহতদের চেহারা শনাক্ত করা যায়নি। মৃতদেহ ফরেনসিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে ঘটনাস্থল থেকে মেজর মেহরাদ সাদাফের ইউনিফর্মের ব্যাজ পাওয়া গিয়েছে। ধারণা করা হচ্ছে মেজর মেহরাদ সাদাক ঘটনাস্থলেই মারা গিয়েছেন। বাকিটা শোনা হলো না স্রোতের। এর আগেই হাত থেকে ফোনটা পড়ে যায়। মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। চারিদিক কেমন ঘুরছে, অন্ধকার লাগছে, ঝাপসা হয়ে আসছে সব কিছু। শরীর যেন তার ভার ছেড়ে দিল। মাথাটা খুব জোরে কোনো এক শক্ত কিছুর ওপর পড়ল। চোখ নিভিন অবস্থায় দেখলো তার দিকে সবাই দৌড়ে আসছে। তারপর সবটা অন্ধকার। আকাশে কালো মেঘের আবরণ পড়ে গেছে। ওই রৌদ্রময় দিনটাকেও ঘুটঘুটে অন্ধকার লাগছে। চারিদিকে এলোমেলো বাতাস বইছে। প্রকৃতি তার বিরূপ প্রভাব ফেলেছে। প্রচণ্ড ঝড় হচ্ছে। স্রোত কাঁদছে, বাড়ির সবাই কাঁদছে। বনলতা বেগম একটু পরপর বেহুশ হয়ে যাচ্ছে। স্রোত না পারছে ওনাকে সামলাতে, না পারছে নিজেকে সামলাতে। আকাশে যেন আজ বাদ ভেঙেছে। সেও স্রোতের সাথে পাল্লা দিয়ে কাঁদছে। থামার কোনো নামই নেই। এরই মধ্যে অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা গেল। মাত্রই বাড়ির সামনে এসে থামলো যেন। স্রোত তখনই দৌড়তে বেরিয়ে গেল। তার পেছন পেছন ছুটল মান্ধবী, মাহিরার নয়না। মেয়েটাকে আটকানো তাদের উদ্দেশ্য। স্রোত থামলো অ্যাম্বুলেন্সের সামনে। ঝড় তার তাণ্ডব সমানতালে চালিয়ে যাচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যে ভিজিয়ে দিল সবাইকে। স্রোত দেখল দুজন লোক স্ট্রেচারে করে সাদা কাপড়ে ঢাকা একটা মৃতদেহ বের করলো। তার পাগুলো যেন ওখানে আটকে গেছে। এরই মধ্যেই মান্ধবী মাহিরা ওকে ধরলো। মৃতদেহ বাড়ির ভেতর নিয়ে যাওয়া হচ্ছে। স্রোত সবটাই অবলোকন করছে। সে যেন কথা বলতে ভুলে গেছে। গলার শব্দরা আটকে যাচ্ছে। অনেক কষ্টে সে তাদের থামতে বলে নিজেকে ছাড়িয়ে ধীরে ধীরে স্ট্রেচারের সামনে গিয়ে দাঁড়ায়। কাপা কাপা হাতে মৃতদেহের মুখ থেকে সাদা কাপড়ের খানিকটা অংশ সরে। মেহরাত চোখ বুজে আছে। স্রোতের মনে হলো সে ঘুমোচ্ছে। কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে সে। বৃষ্টির ফোঁটাগুলো সুদর্শন পুরুষের চেহারা দখল করে নিল। তবু মানবের ঘুম ভাঙার নাম নেই। স্রোত চিৎকার করে উঠল। মেহরাত! সাথে সাথে ঘুম থেকে লাফিয়ে উঠল স্রোত। নিজেকে বনলতা বেগমের বিছানায় আবিষ্কার করলো। মাথাটা ঝিমঝিম করছে। বুঝতে পারলো এতক্ষণ স্বপ্ন দেখছিল সে। তার গা জ্বরে পুড়ে যাচ্ছে। তবু চেহারায় বিন্দু বিন্দু ঘাম। চোখ খুলে রাখতে কষ্ট হচ্ছে তার। মাথা চেপে ধরে রাখলো। নিজেকে ধাতস্থ করতেই সব ঘটনা মনে পড়ল। হাসফাস লাগছে। স্বপ্নটা তো সত্যি হয়ে গেল। মেহরাত নেই, সে চলে গিয়েছে, আর ফিরবে না। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বুকটা ফেটে যাচ্ছে। আশেপাশে তাকিয়ে দেখলো তার এক পাশে মান্ধবী, অন্য পাশে বনলতা বেগম বসা। পায়ের কাছে মাহিরা বসা। স্রোতকে উঠতে দেখেই মাহিরা বেরিয়ে গেল। প্রত্যেকের মুখেই দুশ্চিন্তার ছাপ। স্রোত পাশ ফিরে বনলতা বেগমের দিকে চাইল। উনি এতক্ষণে স্রোতকে আগলে নিয়েছিলেন। স্রোত ওনার হাত ধরে ঢোক গিলে নিজেকে ধাতস্থ করলো। কাঁদল না, সে কাঁদে না।
কান্না তাকে মানায় না। সে নিজেকে শক্ত খোলসে আবরণ করতে জানে। দৃঢ় কণ্ঠে বনলতা বেগমকে বলল, আম্মু, তুমি না বলেছিলে চিন্তা না করতে, তোমার ছেলে ফিরে আসবে? কই, ফিরে তো এলো না। বনলতা বেগম চুপ করে রইলেন। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। স্রোত আবার বলল, চুপ করে আছো কেন? বলো, কথা বলো আম্মু, কথা বলো। কথাটা বলতে গিয়ে কান্নারা দলা পাকিয়ে আসতে চাইল। স্রোত নিজেকে সামলে নিল। বান্ধবী বোনের এই অবস্থা মানতে পারছে না। শেষবার এমন হয়েছিল তাদের মায়ের মৃত্যুর সময়। সে বোনকে কি বলে সান্ত্বনা দিবে বুঝে উঠতে পারল না। বনলতা বেগম এবার স্রোতকে আগলে নিলেন, কান্নায় ভেঙে পড়লেন, বলেন, এমন তো কত মিশনে গেছে আমার ছেলে, সব সময় তো আমার কোলে ফিরে এসেছে। আল্লাহ যে আমার কোলে ভাবে খালি করে দিবেন আমি বুঝতে পারিনি। স্রোত চুপ করে রইল। চোখ দিয়ে এক ফোঁটা পানিও পড়ছে না, চোখে মুখে কাঠিন্যতা। এর মধ্যে মাহিরা খাবার নিয়ে আসলো। খেয়ে নিতে বলল স্রোতকে। এমন অবস্থায় খাওয়া যায়? বনলতা বেগম চোখ মুছে খাবারের প্লেটটা নিলেন। স্রোতকে উদ্দেশ্য করে বলেন, খেয়ে নাও, জ্বরে গা পুড়ে যাচ্ছে তোমার, মেডিসিন নিতে হবে। আমি ঠিক আছি, খাবো না কিছু। আমি কয়জনকে সামলাবো বলো? একজন ছেড়ে চলে গেল, তুমি এমন করছো। কয়জনকে সামলাবো আমি? তুমি যথেষ্ট ভক্ত মনের মেয়ে, এমন করবে না। ধৈর্য ধরো, নিজেকে সামলাও। ধমকে বললেন বনলতা বেগম। স্রোত টলমলো চোখে তাকালো ওনার দিকে। তিনি খাবারের লোকমা স্রোতের দিকে এগিয়ে দিয়ে বলেন, খাও। সারা রাত কোনো খাবারের জন্য অপেক্ষা করে কাল ভোরবেলায় আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে বের হব। স্রোত দু লোকমার বেশি নিতে পারল না। গলা দিয়ে খাবার নামছে না। বনলতা বেগম ওষুধ খাইয়ে দিলেন। স্রোত বিছানা থেকে নামলো। উদ্দেশ্য নিজের রুমে যাবে। নিজের পায়ে দাঁড়াতেই মাথা ঘুরিয়ে পড়তে নিলে বান্ধবী ধরে ফেলে। নিচে দিয়ে আসতে চাইলে স্রোত নিষেধ করে। শক্ত গলাই বলে, ছাড় আমাকে, আমি একাই যেতে পারবো। বলে বের হয়ে যায় রুম থেকে। বান্ধবী কান্নায় ভেঙে পড়ল। সে তো ভেবেছিল বোন এবার সুখী হবে, খুশিতে থাকবে, গম্ভীর শক্ত খোলসটা থেকে বের হবে। হয়েছিল। তাহলে কেন এমন হলো? বনলতা বেগমের রুম থেকে স্রোতের রুমে যেতে হলে ড্রয়িং রুমের উপর দিয়ে যেতে হয়। বাড়ির বাকি সবাই ড্রয়িং রুমেই বসেছিল। স্রোতকে সোজা হেঁটে আসতে দেখে প্রত্যেকের প্রধান আকর্ষণ হয় স্রোত। স্রোত অপলক সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কোনো প্রতিক্রিয়া নেই। মনে হচ্ছে সে যেন ব্যাটারি চালিত রোবট। অন্য কেউ তাকে নিয়ন্ত্রণ করছে। স্রোতের মামা স্রোতের দিকে এগিয়ে যান। স্রোত ভ্রুক্ষেপ না করে সোজা নিজের রুমে চলে যায়। মামা পিছু ডাকলেন না। দূর থেকে মেয়ের এই অবস্থা দেখে স্রোতের বাবার চোখ থেকে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল। স্রোত জোরে শব্দ করে দরজাটা বন্ধ করে ফেলে। প্রতিটা মানুষ কেঁপে ওঠে, ভয়েরা জেঁকে বসে। কিন্তু মেয়েটাকে কি বলে সান্ত্বনা দিবে? বিয়ের 3 মাসের মাথায় কে বা চায় স্বামীহারা হতে? মেয়ের শরীর থেকে তো এখনো নতুন বইয়ের ঝলকই যায়নি। বাড়ির পুরুষ সদস্যরা চেষ্টা করছে ডিপার্টমেন্টে যোগাযোগ করতে, কিন্তু পারছে না। শুধু এতটুকুই বলা হয়েছে, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চট্টগ্রামে আসুন। সারাটা দিন দাপট দেখিয়ে অরুণ পৃথিবীবাসীকে বিষণ্ণ সন্ধ্যাবেলা উপহার দিয়ে চলে গিয়েছে অনেক আগেই। চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার, চাঁদ ওঠেনি। হয়তোবা আজ অমাবস্যা। আকাশের কোথাও কোনো তারা দেখা যাচ্ছে না। আকাশ কি বুঝতে পারলো স্রোতের জীবনটাও ঘুটঘুটে অন্ধকারে চেয়ে গেছে? স্রোত এতক্ষণ টি টেবিলের উপরে রাখা মেহরাদের ছবিটা নিয়ে মেঝেতে বসেছিল। এক দৃষ্টিতে তাকিয়েছিল। এক ফোঁটা চোখের জলও গড়ায়নি। এর জন্যই হয়তো পৃথিবীর কোনো এক প্রান্তে বসে কেউ একজন বলেছিলেন, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। স্রোতের এবার নজর যায় রুমের এক পাশে দেওয়ালের অনেকটা জুড়ে অবস্থান করা মেহরাত বড় ছবিটার দিকে। কি সুন্দর হাসছে! স্রোত তো প্রথমে এই হাসিটার প্রেমেই পড়েছিল। স্রোত হাতের ফ্রেমটা রেখে বিছানায় ভরতে উঠে দাঁড়ায়। টাল সামলাতে না পেরে বিছানার উপর পড়ে যায়। মাথাটা ভন ভন করে ঘুরছে। সে আবার দাঁড়ায়। আস্তে আস্তে এগিয়ে যায় ছবিটার দিকে। হাস্যোজ্জ্বল চেহারাটাই কাঁপা কাঁপা হাতেই স্পর্শ করে বলল, আপনি হাসছেন মেহরাত? কিভাবে পারছেন হাসতে? বুকটা কাঁপছে না? আমাদের কাঁদিয়ে আপনি হাসছেন? আর বলতে পারল না। শরীরে এই জোরটাই
পাচ্ছে না, ঢোক গিলে থেমে থেমে আবার বলতে শুরু করলো। আপনি না বলেছিলেন আমার সাথে থাকবেন সব সময়? কথা দিয়েছিলেন তো আমাকে কখনো কষ্ট দেবেন না। তাহলে তাহলে চলে গেলেন কেন এভাবে? আমাদের তো একসাথে বাঁচার কথা ছিল, পুরো বিশ্ব ঘোরার কথা ছিল। এই আপনার ওয়াদা, কেন করলেন এমন? এই কয়েক দিনে তো আমি অল্প অল্প করে স্বপ্ন বুনতে শুরু করেছিলাম মেহরাত। আমাদের একটা সংসার হবে, আমরা খুব সুখে থাকব। আমি আপনাকে ভালোবাসি বলে বলে বিরক্ত করব। আমি ভালোবাসি বলার আগেই আপনি আমাকে একা করে রেখে চলে গেলেন। বুকটা যন্ত্রণা করছে মেহরাত, প্রচণ্ড যন্ত্রণা করছে, দম বন্ধ হয়ে আসছে, শ্বাস নিতে পারছি না। ফিরে আসুন না প্লিজ, সব কিছুকে দুঃস্বপ্ন প্রমাণ করে চলে আসুন। অশ্রু গড়িয়ে পড়তে শুরু করলো। স্রোত হাত দিয়ে মুছে ফেলতে ফেলতে ঢোক গিলে বলল, কাঁদবো না, আমি একদম কাঁদবো না। কার জন্য কাঁদবো? আপনার জন্য। যে কথা দিয়ে কথা রাখে না, যে কষ্ট দেবে না বলে এক সমুদ্র পরিমাণ কষ্ট দিয়ে অচিনপুরে চলে যায়, তার জন্য কাঁদবো? একদম কাঁদবো না, একদম না। মন তো এসব বুঝে না। এতক্ষণ আটকে রাখা অশ্রু যেন বাঁধ ভাঙল। অশ্রুর দাপটে স্রোত মেঝেতে হাঁটু ভেঙে বসে পড়ল। কাঁদতে কাঁদতেই বলতে লাগলো, মেহরাজ, এই কয়েকদিনে তো আমি আপনার সাথে মিশে গিয়েছিলাম। আপনার সাথে একদিন কথা না হলে মনে হতো কত জনম ধরে কথা বলি না। ছুটে চলে যাই আপনার কাছে, আপনার বুকে হামলে পড়ি। এখন আমি কার কাছে যাব মেহরাজ? কার অপেক্ষায় প্রহর গুনবো? কার বুকে মাথা রাখবো আমি? কে আমাকে আগলে নেবে? বলুন না মেহরাজ, চুপ করে আছেন কেন? কথা বলুন। আমি আপনাকে আর জ্বালাবো না মেহরাজ, আর কষ্ট দিব না, মজা করব না আপনার সাথে। ফিরে আসুন প্লিজ, একটা বার ফিরে আসুন। আমার কথা আপনি শুনছেন না মেহরাজ? কাঁদতে কাঁদতে শ্বাস বন্ধ হওয়ার জোগাড়। হঠাৎ কাঁধে কারোর হাতের স্পর্শ পেল স্রোত। দেখলো মেহরাত তার দিকে তাকিয়ে হাসছে, হাত বাড়িয়ে দিয়েছে আর বলছে, হাতটা ধরো স্রোত, উঠে এসো। স্রোত উঠল, পিট পিট করে চেয়ে রইল সামনের মানবের দিকে। হেসে হামলে পড়লো বুকে, বলতে শুরু করলো, আপনি এসেছেন মেহরাজ? আমি জানতাম আপনি আসবেন। ওরা ওরা ভুল নিউজ বলছিল, আমি জানতাম। মেহরাত হাসছে আর বলছে, আমি তোমার কল্পনা স্রোত। আমি চলে গেছি দূরে, অনেক দূরে, যেখান থেকে কেউ ফেরে না, কোনো দিন ফিরেনি। তুমি আমার হয়ে থেকো স্রোত, আমরা পরকালে একসাথে থাকবো। তোমার মুখ থেকে ভালোবাসি শোনা এ জন্মে আর হলো না, পরজন্মেই না হয় শুনবো। ভালো থেকো স্রোত, তুমি অনেক ধৈর্যশীল, শক্ত মনের একটা মেয়ে, এভাবে ভেঙে পড়ো না। বলেই ছায়া মানব হাওয়ায় মিলিয়ে গেল। স্রোত বলতে শুরু করলো, না না না, যাবেন না মেহরাজ, কোথাও যাবেন না। আমি আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমি আপনার উপর নির্ভরশীল হয়ে গেছি। আমাকে একা রেখে যাবেন না। আমি কি নিয়ে বাঁচবো, কিভাবে থাকবো আপনাকে ছাড়া? দাঁড়ান মেহরাজ, যাবেন না। আমি আপনাকে ভালোবাসি, শুনুন মেহরাজ, ভালোবাসি আমি আপনাকে। আমাকে এভাবে ভেঙে গুঁড়িয়ে দেবেন না। আমি আপনার অপেক্ষায় আছি মেহরাজ। শেষের কথাগুলো চিৎকার করে বলে স্রোত। বাড়ির সব মানুষ চিৎকার শুনে ভয় পেয়ে যায়। সবাই স্রোতের দরজায় নক করছে, তবুও দরজা খোলার নাম নেই। ভেতর থেকে কোনো সারা শব্দও পাওয়া যাচ্ছে না। সময় পেরিয়ে গেল অনেকক্ষণ, তবুও দরজা খুলল না। সবাই ভয় পেয়ে যায়, মেয়েটা কিছু করে বসলো না তো। এক পর্যায়ে স্রোতের বাবা সাহস করে দরজায় নক করলেন। জানেন না ফলাফল কি হবে, তবে এতটুকু জানেন মেয়ে উল্টাপাল্টা কিছু করবে না। আদুরে স্বরে ডাকতে শুরু করলেন, স্রোতর্ষিনী, দরজা খোলো মা। আমি জানি তুমি এত সহজে ভেঙে পড়ার মেয়ে না। বেরিয়ে এসো মা, সবাই ভয় পাচ্ছে। তুমি তো বুঝদার মেয়ে, এমন কেন করছো? বেরিয়ে এসো, আমরা মেহরাদের কাছে যাব। দরজা খোলো মা। কিছুক্ষণের মধ্যে দরজা খুলে গেল। স্রোতের এমন বিধ্বস্ত অবস্থা কারোর কাম্য ছিল না। সবাই হতবাক হয়ে চেয়ে রইল মেয়েটার দিকে। বান্ধবী অঝরে কেঁদেই চলেছে। বনলতা বেগম শক্ত গোছের মানুষ, এমন বিপদ উনি অনেক সামলেছেন। ছেলের লাশ দেখার আগ অবধি তিনি বিশ্বাস করেন না ছেলে কিছু হয়েছে। স্রোত বাবাকে জাপটে ধরে কেঁদেই চলেছে, বলল, বাবা, উনি চলে গেলেন কেন? আমাকে নিয়ে যেতে পারতেন তো। আমি এখন থাকবো কি করে? এখন প্রথমে মা চলে গেল, এখন উনি চলে গেলেন, কি নিয়ে থাকবো আমি? চলেই যখন যাবেন তাহলে এসেছিলেন কেন জীবনে? জড়ালেন কেন আমায়? আমি তো জড়াতে চাইনি।
কেন এমন করলেন? স্রোতের হুঁশ নেই, সবার সামনেই বিলাপ করছে। স্রোতের বাবা বুঝতে পারলেন না মেয়েকে কি বলে সান্ত্বনা দিবেন। আজ কত বছর পরে মেয়ে তার সাথে কথা বলছে, কত বছর পর মেয়ে তার কাছে এসেছে, কিন্তু তিনি অসহায়। উপস্থিত সকলে দেখছে একজন কঠিন মানবীর বিধ্বস্ত রূপ। উপস্থিত সবার চোখ দিয়ে অশ্রু ঝরল। বনলতা বেগম এগিয়ে গেলেন স্রোতের কাছে, আগলে নিলেন তাকে, বললেন, শোনো, আমার বিশ্বাস আমার ছেলের কিচ্ছু হয়নি, কিছু হতে পারে না আমার ছেলের। নিজের কি অবস্থা করেছো তুমি? এভাবে ভেঙে পড়লে চলবে? যতক্ষণ না আমি আমার ছেলের মৃতদেহ দেখছি ততক্ষণ আমি বিশ্বাস করি না। আমার মন বলছে আমার ছেলে সুস্থ আছে। স্রোত টলমলে চোখে চেয়ে রইল বনলতা বেগমের দিকে। বনলতা বেগম সবার উদ্দেশ্যে বললেন, ভোর হওয়ার অপেক্ষায় আমি করব না, আমরা একটু পরে বেরিয়ে পড়ব, ব্যাগ গোছাও। বান্ধবীকে উদ্দেশ্য করে বললেন, স্রোতের ব্যাগটা গুছিয়ে দাও, তুমিও আমার সাথে যাবে, তৈরি হও। মধ্যরাতেই দুটো গাড়ি বেরিয়ে পড়ল চট্টগ্রামের উদ্দেশ্যে। বাড়িতে রইলেন রায়হানের মা নয়না, নবীন। স্রোতের মামা বাবা যাননি। বিপদের রাস্তা যেন শেষ হয় না। স্বাভাবিকভাবে যত সময় লাগে তখন যেন আরও বেশি সময় লাগে। কি জানি সত্যি কি না, নাকি মনের ভুল ধারণা। স্রোত আর কান্না করেনি, হয়তো সেও মনে মনে বিশ্বাস করে মেহরাতে কিছু হতে পারে না, সে বেঁচে আছে। গাড়ি যখন চট্টগ্রাম সেনানিবাসের সামনে এসে থামে তখন পশ্চিমা আকাশে আলোর রোশনাই দেখা দিয়েছে। সবাই ওয়েটিং রুমে বসে আছে। এখানে কেউ কিছু বলছে না। উপর মহল থেকে আদেশ করা হয়েছে মুখ বন্ধ রাখতে। সবাই শুধু লেফটেন্যান্ট জেনারেলের জন্য অপেক্ষা করতে বলেছে। উনি আসার পর যা বলার বলবেন। অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। অনেকক্ষণ বাদে স্রোতের সামনে এক সুন্দরী ইউনিফর্ম পরা অফিসার এসে দাঁড়ায়। স্রোত মুখ তুলে দেখে সেই অতি পরিচিত নারীকে। মানবিক চেহারাও আষাঢ়ের মেঘ। স্রোত উঠে দেয়, অস্পষ্ট স্বরে বলে, ক্যাপ্টেন সামিরা। ম্যাম, আপনাকে কি বলে সান্ত্বনা দিব আমি জানি না, শুধু বলবো নিজেকে সামলান। নতমুখে বলে সামিরা। অনেকক্ষণ যাবত অপেক্ষা করছি ম্যাম, কেউ কিছু বলছে না, সবাই মুখে কুলু পেটেছে, প্লিজ কিছু বলুন। সামিরার হাত ধরে বলতে বলতে কেঁদে ফেলে স্রোত। আমরা কিছু বলতে পারবো না ম্যাম, আমাদের উপর অর্ডার আছে, ধৈর্য ধরুন। স্রোত হাল ছেড়ে বসে পড়ে। মাহিরা এগিয়ে এসে বলে, ম্যাম, আমাদের অন্তত বলুন ভাই কোথায়, কেমন আছে, আদৌ বেঁচে আছে কি না? আমাদের ডেড বডিটা অন্তত দেখান ম্যাম। কান্নায় ভেঙে পড়ে মাহিরা। ডেড বডি কথাটা শুনে যেন স্রোতের অন্তরাত্মা কেঁপে ওঠে। তখনই ক্যাপ্টেন সামিরার ফোনে কল আসে। তিনি কথা বলে সকলের উদ্দেশ্যে বলেন, জেনারেল স্যার এসেছেন, তিনি কথা বলবেন আপনাদের সাথে। ওনার কেবিনে যেতে হবে, তবে সবাই না, দুজন আসুন আমার সাথে। একটি বিশাল কক্ষে বনলতা বেগম আর স্রোত বসে আছে লেফটেন্যান্ট জেনারেলের সামনে। জেনারেল স্যার দু হাতে কপাল ঠেকিয়ে টেবিলে ভর দিয়ে নতমুখী হয়ে বসে আছেন। তিনি কিছু ভাবছেন। টেবিলের পাশেই ক্যাপ্টেন সামিরা এবং আরও দুজন অফিসার দাঁড়ানো। এই নীরবতা কারোর সহ্য হচ্ছে না। বনলতা বেগম নীরবতা ভাঙলেন, মৃদু স্বরে বললেন, স্যার চুপ করে থাকবেন না, অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গিয়েছি, কিছু বলুন। স্রোত কাতস্বরে বলে উঠল, স্যার কিছু বলুন, অপেক্ষারাও যেন ফুরিয়ে এসছে, আর পারছি না, সত্যিই পারছি না, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, চুপ করে থাকবেন না। জেনারেল স্যার এবার চোখ তুলে চাইলেন। স্রোত প্রতীক্ষিত প্রতীকের মতো চেয়ে রইল জেনারেলের দিকে। বনলতা বেগম আবার বললেন, চুপ করে আছেন কেন স্যার? আমার কোল কি সত্যি খালি হয়ে গেল? মেহেরাত কি বেঁচে? কথাটা শেষ করতে পারলেন না বনলতা বেগম। এর আগেই জেনারেল স্যার গম্ভীর কণ্ঠে বললেন, আপনার কোল খালি হয়নি, মেহেরাত বেঁচে আছে। কথাটা যেন বজ্রপাতের মতো আঘাত হানল। সবার চোখে মুখে খুশির ঝলক, স্রোতের চোখে খুশির অশ্রু। বনলতা বেগম সাথে সাথেই বললেন, আলহামদুলিল্লাহ, আমি জানতাম আমার ছেলের কিচ্ছু হয়নি। হাজার শুক্রিয়া আল্লাহ তাআলার নিকট। লেফটেন্যান্ট জেনারেল স্যার চিন্তিত স্বরে বললেন,
কিন্তু কিন্তু কি স্যার? স্রোত বলে উঠল। মেহরাত এখন আইসিইউতে। বোমা বিস্ফোরণের পূর্ব মুহূর্তেই মেহরাত গুলিবিদ্ধ হয়। গুলিটা হার্টের ঠিক পাশ দিয়ে যায় বলে এই যাত্রায় বেঁচে যায়। হাতেও গুলি লেগেছে। গুলিবিদ্ধ হয়ে মেহরাত পাহাড় থেকে গড়িয়ে পড়ে যায়। ফলস্বরূপ মেহরাতের ডান হাত আর বাম পা ভেঙে যায়। এই দুজন অফিসার সেখানে উপস্থিত ছিলেন। তারা তাকে রক্ষা করে হসপিটালে নিয়ে আসেন। অনেক গোপনীয়তার সহিত কাজটা করা হয়েছে বিধায় আমাদের গুটি কয়েক অফিসার উপর মহল ছাড়া কেউ জানে না মেজর মেহরাত বেঁচে আছে। উপস্থিত দুজন অফিসারকে দেখে কথা শেষ করলেন জেনারেল। স্রোতের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তার মেজর সাহেব 2 দিন আইসিইউতে, না জানি কতটা কষ্ট সহ্য করেছেন। সে সব কষ্ট ঠিক করে দিবে, সব। স্রোত কান্নামাখা স্বরে বলল, আমরা ওনার সাথে দেখা করতে চাই। অফিসার, আপনি ওনাদের নিয়ে যান। খেয়াল রাখবেন মিডিয়ার লোক যেন এখনই কিছু না জানে। জি স্যার। একজন অফিসারকে উদ্দেশ্য করে বলে সে শ্রদ্ধে নিয়ে রওনা হয়। পরপর 3টে গাড়ি শো করে ত্যাগ করে চট্টগ্রাম সেনানিবাস। উদ্দেশ্য স্বনামধন্য একটি প্রাইভেট হাসপাতাল। সকলের মুখে হাসি প্রশান্তি। যেই অবস্থাতেই থাকুক না কেন, বেঁচে তো আছি, পৃথিবীতে তার অস্তিত্ব আছে, এটাই অনেক। বনলতা বেগম পুরোটা রাস্তা স্রোতকে জড়িয়ে ধরে বললেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো স্রোত। আল্লাহ তোমাকে স্বামীহারা করেননি। আমি জানতাম আমার ছেলে কিচ্ছু হবে না, হতে পারে না। সেদিন রাতে দস্যুরা আর্মিদের উপস্থিতি টের পেয়ে সাবধান হয়ে যায় আর রুখে দাঁড়ানোর পদক্ষেপ নিতে থাকে। আর্মির সদস্যরা অতর্কিতে আক্রমণ চালালেও দস্যুরা আগে থেকে জানার কারণে সুরাহা করতে পারেনি। ফলস্বরূপ মুখোমুখি সংঘর্ষ হয়। এক পর্যায়ে এক সেনা সদস্যকে বাঁচানোর জন্য তাকে সরানোর জন্য ধাক্কা দিতে আসলে সেই গুলি মেহরাদের হাত ছিটকে বেরিয়ে যায়। মেহরাত নিজেকে সামলে ওঠার আগেই তার বুকে গুলি লাগে। ফলস্বরূপ তার বুকের আর হাতের ব্যাস দুটো ওই জায়গায় পড়ে যায় আর সে পাহাড় থেকে গড়িয়ে পড়তে শুরু করে। দুজন অফিসার তাকে সেভ করে নিরাপদ স্থানে নিয়ে আসে। নিরাপদ স্থানে পৌঁছাতেই তারা বোমা বিস্ফোরণের শব্দ পায়। পাহাড় যেন কেঁপে ওঠে। গড়িয়ে এসে থামে সুউচ্চ কয়েকটি ভবনের সামনে। বিশাল এলাকা নিয়ে এই হসপিটাল। গাড়ি এসে থামে সুউচ্চ একটি ভবনের সামনে। বিশাল এলাকা নিয়ে এই হসপিটাল। সূর্য তখন মাথার উপর নিজের দাপট দেখাতে ব্যস্ত। অফিসারদের অনুসরণ করতে করতে সবাই চলে যায় আইসিইউতে। করিডোরে কয়েকজন গার্ড আর কয়েকজন পুলিশ পাহারা দিচ্ছে। হাসপাতালের এই 5 তলার এই দিকটা সম্পূর্ণ খালি করা হয়েছে। অফিসার, গার্ড, ডক্টর এবং নার্স ছাড়া সাধারণ মানুষের আনাগোনা নিষেধ। স্রোত গিয়ে দাঁড়ালো দরজার বাহিরের উপরের দিকে ছোট গোলাকার গ্লাসটার সামনে। সেখান থেকে ভেতরে মেহরাদের ঘুমন্ত মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। মেহরাদের শরীরে এত ব্যান্ডেজ দেখে স্রোতের বুকে যেন রক্তক্ষরণ শুরু হলো। সে চোখ ফিরিয়ে নিল। তার সহ্য হচ্ছে না। সে তার প্রেমিক পুরুষকে এই অবস্থায় দেখতে পারছে না। একবার মনে হচ্ছে মেহরাদের এমন করুণ অবস্থা দেখার আগে আমার চোখগুলো অন্ধ কেন হলো না। আবার মন চাচ্ছে এক ছুটে মেহরাদের বুকে হামলে পড়তে। স্রোত সরে গেল দরজার সামনে থেকে। একে একে পরিবারের সকল সদস্যরাই মেহরাতকে চোখে দেখাটুকু দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। স্রোত করিডোরে অবস্থিত বেঞ্চে বনলতা বেগমকে জড়িয়ে ধরে বসে আছে। বনলতা বেগম বলেন, এমন পরিস্থিতিতে আমি অনেকবার পড়েছি স্রোত। এবার তোমার পালা, ধৈর্য ধরো। এসে থেকে দেখে যাচ্ছে ডাক্তার এবং নার্স ভেতরে কথা বলছে, কিন্তু কেউ বের হচ্ছে না। কারো থেকে কিছু জানতেও পারছে না মেহরাদের অবস্থার কি অবনতি ঘটল। ভাবনার মাঝে ডাক্তার বের হলে স্রোত তার দিকে এগিয়ে যায়। উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করে, স্যার, পেশেন্টের কি অবস্থা এখন? ডেটিরিয়েটর করছে। হার্টের পাশ দিয়ে গুলি যাওয়ায় অনেক কমপ্লিকেশন তৈরি হয়েছে। কাল বিকালে অপারেশন করা হয়েছে। অপারেশন থিয়েটারে আমরা রোগীকে হারাতে বসেছিলাম, তবে মিরাকেল হলো, অপারেশন সাকসেসফুল হয়েছে। কিন্তু ওই জায়গায় এসে থেমে যায় ডক্টর। তার চেহারায় চিন্তার ছাপ। স্রোত বলল, কিন্তু কি স্যার, থেমে গেলেন কেন? পেশেন্টের এখনো সেন্স ফেরেনি। কথাটা যেন করিডোরে বজ্রপাত সৃষ্টি করলো। সবাই আটকে উঠল। কি বলছেন স্যার? আটকে উঠে বলে স্রোত, হ্যাঁ, পাহাড় থেকে গড়িয়ে পড়ায় মাথায়ও সামান্য আঘাত লেগেছে। হার্টের
কমপ্লিকেশনের জন্য ব্লাড সার্কুলেশন, অক্সিজেন স্যাচুরেশন কমে গেছে। যে কোনো সময় হার্টের কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। এখন সৃষ্টিকর্তাকে ডাকা ছাড়া আর কিছুই করতে পারবেন না। হায়াত মত সৃষ্টিকর্তার হাতে। আপনারা প্রে করুন যাতে করে অপারেশন থিয়েটারের মতো আরেকটা মিরাকল ঘটে। রৌদ্রোজ্জ্বল আকাশটাকে যেন মুহূর্তের মধ্যেই কালো মেঘে ঘিরে ফেল। এতক্ষণ শক্ত হয়ে থাকা মায়ের মনও কেঁদে উঠল। কান্নায় ভেঙে পড়লেন বনলতা বেগম। তার পাশে মাহিরা বসা, মাকে আগলে ধরল। তার চোখেও চোল। তাদের ভাই বোনের সম্পর্কটা সবসময় অন্যরকম ছিল। ভাই বোন কম, বন্ধু বেশি ছিল। এখন সেই ভাইরূপী বন্ধু মৃত্যুর সাথে লড়াই করছে। কাঁদল না শুধু স্রোত। মেহরাতকে দেখার পর থেকেই তার ভেতর এক অদ্ভুত শক্তির উদয় হয়। কাঠিন্যতা আবার তার খোলসে রূপান্তর হয়। সে ডক্টরকে বলে, তোর পেশেন্টকে দেখা যাবে? না, এখন আমরা কাউকে অ্যালাউ করতে পারবো না। স্যার, আমি মেডিকেল ফাইনাল ইয়ার স্টুডেন্ট, কার্ডিওলজি ডিপার্টমেন্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। আমার ফাইনাল প্রফেশনাল এক্সাম চলছে। আমি ভেতরে গেলে আশা করি সমস্যা হবে না এবং হেল্প হবে। ডাক্তার অবাক হলো, ঠোঁটে হাসি ফুটিয়ে বলে, এটা তো তোমার আগে বলা উচিত ছিল। তাহলে এতক্ষণ বাইরে বসে থাকতে হতো না। তুমি যাও ভেতরে। তোমার উপর কিন্তু আমি সম্পূর্ণ ভরসা করলাম। তারপর ভেতরের নার্সকে ডেকে স্রোত সম্পর্কে সব বলে এবং জানায় সে আইসিইউতে থাকবে। বাড়ির বাকি সবাই যারা এসেছিল সবাই চলে যায় মেহরাতের ফ্ল্যাটে। এখান থেকে ভিড় করে লাভ নেই, এত মানুষ এখানে থাকা যাবে না। তার বিকেলের দিকে ঢাকায় রওনা হবে। শুধু মাহিরা, বনলতা বেগম আর স্রোত থেকে যাবে। এখন হাসপাতালে শুধু বনলতা বেগম আর স্রোত আছে। বনলতা বেগম বসে আছেন জায়নামাজে। ডাক্তার চলে গেলে স্রোত নার্সের পেছন পেছন আইসিইউর ভেতরে প্রবেশ করে। তার পা যেন নড়তে চাচ্ছে না, হাত পা অবশ হয়ে আসছে, শরীর অসাড় হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই প্রথম সে এমন একটা কেবিনে প্রবেশ করেছে। কিন্তু তার জীবনের সহস্রাধিক ঘন্টা, লক্ষাধিক মিনিট সে হাসপাতালে কেবিনে, ওয়ার্ডে, আইসিইউতে কাটিয়েছে। এইসব যন্ত্রপাতি এইরকম সব তার অতি পরিচিত। কিন্তু আজ সব নতুন লাগছে, অচেনা লাগছে। সে কখনো ভাবতেও পারেনি ক্ষণ সময়ে হয়ে যাওয়া তার অতি প্রিয় মানুষটার জন্য তার এই রুমে প্রবেশ করতে হবে। সে ধীর পায়ে মেহরাতের বেডের সামনে দাঁড়ায়, অপলক চেয়ে থাকে তার দিকে। কত যন্ত্রপাতি ঘিরে আছে তাকে। মানুষটা মৃত্যুর সাথে লড়াই করছে। নার্স স্রোতকে থাকতে বলে চলে যায়। স্রোত একটা চেয়ার টেনে মেহরাতের পাশে বসে। ক্যানোলা লাগানো হাতে আলতো করে স্পর্শ করে, মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়। চোখ দিয়ে অজান্তেই অনিচ্ছার জল গড়িয়ে পড়ছে। মানুষটার সামনে সে কাঠিন্যতা ধরে রাখতে পারে না। তার কাঠিন্যতা মেহরাতের সংস্পর্শে এলেই মোমের মতো গলে যায়। কি ভেবে যেন উঠে দাঁড়ালো স্রোত। মেহরাতের উন্মুক্ত কপালে অনেক সময় নিয়ে গাঢ় করে ঠোঁট ছোঁয়ালো। তারপর চোখে, নাকে, গালে, থুতনিতে, ঠোঁটে। কতদিনের তৃষ্ণা মিটালো কে জানে। মেহরাত সজাগ থাকলে নিশ্চিত দুষ্টামি করে বলতো, বউ, তুমি আমার ঘুমন্ত অবস্থার সুযোগ নিয়েছ। তুমি আমার লজ্জা হরণ করছো। ছি স্রোত, ছি। দিস ইজ ভেরি ব্যাড স্রোত। এমনটা করেছিল স্রোত যখন চট্টগ্রামে এসেছিল। কাক ডাকা ভোরে ঘুম ভাঙলে নিজেকে মেহরাদের উন্মুক্ত বুকে আবিষ্কার করে। মেহরাত তখনও ঘুমে। স্রোত মেহরাদের বুকে ভর দিয়ে তার সারা বদন উষ্ণ চুম্বনে সিক্ত করে দেয়। ঠিক ঠোঁট ছোঁয়ার মুহূর্তে ধপ করে চোখ মেলে তাকায় মেহরাত। আটকে ওঠে স্রোত। সে ছিটকে দূরে সরতে নিলে মেহরাত তাকে বাহু বন্ধনে আটকে ফেলে। দুষ্টুমি করে বলে, মেজর মেহেরাত সাদাফের লজ্জাহরণ করছো তুমি? তুমি তার ঘুমন্ত অবস্থার সুযোগ নিচ্ছ? ছি স্রোতসিনী। এমনিতেই চোর চুরি করতে গিয়ে ধরা পড়লে তার চেহারায় যেমন অবস্থা হয়, স্রোতেরও তেমন অবস্থা। এর উপর আবার নিজের স্বামীর লজ্জা হরণের অপবাদ শুনে জল ঝুলে গেল। মেহরাত বাঁকে হেসে বলল, ইউ হ্যাভ টু বি পানিশড স্রোত। হ্যাঁ, পানিশমেন্ট? কোন চোখে চেয়ে বলল স্রোত। মেহরাত এবার স্রোতকে বালিশে শুয়ে দিয়ে নিজের স্রোতের ওপর একটু ঝুঁকে বলে, ইয়েস ম্যাম, আপনি চুরি করতে গিয়ে ধরা পড়েছেন। পানিশমেন্ট তো আপনার প্রাপ্য, পেতেই হবে। আমি দিব পানিশমেন্ট। আমি অনেক স্ট্রিক্ট
রুলস ফলো করি। শেষের বাক্যটি গাঢ় স্বরে বলেছিল মেহরাত। তারপর ঘরময় স্রোতের হাসি ঝনঝনিয়ে শব্দ তুলেছিল। পূর্ণ কথা মনে পড়তেই স্রোতের ঠোঁটে হাসি ফুটে, ভিতরটা পড়ছে, বড্ড পুড়ছে। অশ্রু গড়িয়ে পড়ল মেহরাতের সারা বদনে। স্রোত আবার বসলো। মেহরাতের হাত নিজের দুহাতের আঁচলে নিয়ে চোখ বন্ধ করে মাথা ঠেকিয়ে রেখে বলল, ফিরে আসুন মেহরাত, আপনার স্রোতসিনীর কাছে ফিরে আসুন। আপনার অপেক্ষায় আমার ভেতরটা খা খা করছে, বুকটা ফেটে যাচ্ছে। আর একবার মিরাক্কেল হোক। এভাবে অনেক সময় পার হয়, সময়ের খেয়াল কে রাখে? স্রোত তখনও হাতে মাথা ঠেকিয়ে রেখেছে। হঠাৎ টের পেল তার মুঠোবন্ধুই মেহরাতের হাতের আঙ্গুলগুলো নড়ছে। সে চমকে ওঠে, সত্যি সত্যি নড়ছে, চোখের পাতা নড়ছে। স্রোতের চোখে মুখে হাসির ঝলক, বিড়বিড়ে বলে উঠল, অনেক শুক্রিয়া আল্লাহ আরেকবার মিরাক্কেল ঘটানোর জন্য। কেবিনে এখন দুজন ডাক্তার, লেফটেন্যান্ট জেনারেল এবং একজন নার্স উপস্থিত। স্রোত ডাক্তারদের পাশে দাঁড়িয়ে তাদের কথোপকথন মনোযোগ দিয়ে শুনছে।